এই যে নতুনত্বটা জীবনানন্দ দাশ নিয়ে এসেছেন, তার নতুনত্ব বলতে কি একদম পুরোই নতুন, মানে হচ্ছে আমি তুমি বাদে যে কবিতা লেখা যায় এটা জীবনানন্দ দাশ প্রমাণ করলেন যে আমি তুমি ছাড়াও মানুষের কবিতা লেখার জন্য এরকম অনেক কিছু আছে। আমরা যাব একটু পরে, অবভিয়াসলি হচ্ছে কি যে আমরা পড়ব। কিন্তু জীবনানন্দ দাশের সমস্যাটা কী ছিল? সমস্যাটা হচ্ছে কি আপনি ধরেন কি একটা বট গাছ আছে, বট গাছের নিচে তো অনেকগুলো গাছ জন্মায় না? কিন্তু দেখবেন কি বট গাছের নিচে যে গাছগুলো জন্মাচ্ছে মানুষ বললাম ওই গাছগুলোকে আর চোখে দেখে না। মানুষ কোন গাছটাকে চোখে দেখে? কেন? কারণ এটা হচ্ছে বট গাছ। এবং বট গাছের আরেকটা সমস্যা আছে, বট গাছ কী করে, বট গাছের নিচে যে গাছগুলো থাকে এই গাছগুলো বললাম কখনো বড় হয় না, কারণ সূর্যের তার যত খাদ্য থেকে শুরু করে যা কিছু আছে এটা কে খায়, এটা কে আহার করে? এটা হচ্ছে বট গাছে আহার করে ফেলে। এই ছোট ছোট গাছ এগুলো আর কখনো বড় হতে পারে না। তো বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ হচ্ছে কি এমন একটা বট গাছ ছিলেন যে তার আশেপাশে যে মানুষগুলো ছিল তারা বললাম তৎকালীন সময় বড় হতে পারেনি, যদিও তাদের প্রচুর পরিমাণে প্রতিভা ছিল। বুঝতে পেরেছেন? এই কারণে আপনার রবীন্দ্রনাথকে যখন চিন্তা করেন, রবীন্দ্রনাথকে তখন এইভাবে চিন্তা করতে হয় যে সাহিত্যের একটা বট গাছ তিনি, যে তার আশেপাশে যারা ছিল তারা আর ঠিকঠাক করে হচ্ছে কি বড় হতে পারছে না। জীবনানন্দ দাশের মনেও এই আক্ষেপ ছিল। এখন যদি জিজ্ঞেস করা হয় যে বাংলা সাহিত্যে যদি জীবনানন্দ দাশ যদি বেঁচে থাকতেন, বাংলা সাহিত্যে কে হচ্ছে গিয়ে সাহিত্যে নোবেল প্রাইজ পেতে পারে, এটা আপনি যে কোনো পাঠককে জিজ্ঞেস করেন, যে কোনো কাউকে জিজ্ঞেস করেন, মানুষ বলতে পারে, এরকমও পাঠক বলতে পারে রবীন্দ্রনাথটাকে নিয়ে জীবনানন্দ দাশকে দিয়ে দেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই মানে জীবনানন্দ দাশের লেখনীটা এরকম ছিল। আরও কষ্ট আছে। এখন আমি যদি আপনাকে বলি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জীবনে এত পরিমাণ সাহিত্য রচিত করেছেন যে আপনার এক জীবনে তা পড়ে শেষ করা সম্ভব না। বুঝতে পেরেছেন? মানে এত পরিমাণ লেখা লিখেছেন। না 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 না, প্রকাশ হবে না কেন? প্রকাশিত তো হয়েছে। রবীন্দ্রনাথের যত সাহিত্যকর্ম, প্রকাশিত সাহিত্যকর্মই আছে, আপনি এক জীবনে পড়ে শেষ করতে পারবেন না। তার উপন্যাস আছে, তার নাটক আছে, তার সঙ্গীত আছে, তার কবিতা আছে, তার ছোট গল্প আছে, তার চিঠিপত্র সাহিত্য আছে। আপনি কিভাবে শেষ করবেন? আপনি আজকে থেকে পড়া শুরু করলেও আপনি দেখবেন যে শেষ করতে পারতেছেন না। তার এত পরিমাণ লেখা আছে। অর্থাৎ এক জীবনে আপনি রবীন্দ্রনাথকে শেষ করতে পারবেন না, কিন্তু এক জীবনে আপনি জীবনানন্দ দাশকে শেষ করতে পারবেন, কিন্তু এক জীবনে জীবনানন্দ দাশকে আপনি বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? রবীন্দ্রনাথকে আপনি বুঝে যাবেন, 10টা কবিতা পড়লে বুঝে যাবেন, কিন্তু জীবনানন্দ দাশকে বুঝতে হলে আপনাকে অনেক ঘাম পোহাতে হবে। হ্যাঁ, না আমিও বুঝতে পারি না। এবং হচ্ছে কি যে আমি যখন আপনাকে পড়াবো তখন আমার কাছে মনে হয় যে আমি নিজেও হচ্ছে নতুন করে আবার আবিষ্কার করছি। জীবন দাশের এই নতুনত্ব জিনিসটাই হচ্ছে জীবনানন্দ দাশকে মহত্ব দান করেছে। এখন প্রশ্ন হচ্ছে কি জীবন দাশকে কারা পড়ে? জীবন দাশে কারা? দেখেন আপনি হচ্ছে গিয়ে আমি যদি বলি জীবন দাশকে যেদিন থেকে আপনি পড়বেন আপনার কাছে মনে হয় জীবন দাশ ঠিক আপনার কথাই বলছে, জীবন দাশ হচ্ছে কি আপনারই কবি। কারণ হচ্ছে কি যে ভাই সবাই তো হচ্ছে সফলতার গল্প বলছে, কেউ তো ব্যর্থতার গ্লানি নিয়ে কেউ কিছু বলছে না আমাকে। তো জীবন দাশ বলছে না আমি তোমাকে একটু ব্যর্থতার দুটো গান শোনালাম, ব্যর্থতা কীভাবে সেলিব্রেট করতে হয় না তোমাকে শোনাই। জীবন দাশ বলছে যে সবাই হচ্ছে জীবনে সুখ নিয়ে বলছে, কিন্তু জীবনের যে অসুখ আছে সেই কথাটা কেউ বলে না। তো জীবন দাশ বলছে নাও আমি তোমাকে দুটি লাইন জীবনের অসুখের গান শোনাই। সেই জন্য জীবন দাশকে বলা হয় আত্মহননের কবি। কিসের কবি বলা হয়? আত্মহননের কবি।